অ্যাজ পার আওয়ার রুটিন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আমরা অর্গানন অফ মেডিসিনের আগে যে সংজ্ঞাটা আমরা বলেছিলাম, এই অর্গানন অফ মেডিসিন সেই মানেটা হচ্ছে জ্ঞানের চাবিকাঠি। অর্গানন, এই অর্গানন একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, যাকে ইংরেজি টার্মসে বলা হয় নলেজ অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ জ্ঞানের চাবিকাঠি। তা জ্ঞানের চাবিকাঠি বলতে কোন জ্ঞানের চাবিকাঠি? সেটা হচ্ছে মেডিসিনের জ্ঞানের চাবিকাঠি। অর্গানন আমরা কেন পড়ব? অর্গানন থেকে আমরা কি জানব, কি শিখব? আপনারা জানেন যে হোমিওপ্যাথি কোর্সে কয়েকটা সাবজেক্ট পড়ানো হয়। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ফার্মেসি। তা হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু ফার্মেসি বলে কোনো সাবজেক্ট ছিল না। তিনি এই অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন সেকশনে হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত প্রণালী সেগুলো বর্ণনা করেছিলেন। এই অর্গানন অফ মেডিসিন থেকে যে জ্ঞান সংগ্রহ করা হয়েছিল ফার্মেসির, পরবর্তীকালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে যে ফার্মেসি পড়ানো হয়, হোমিওপ্যাথিক ফার্মেসি সেটা সমস্ত কিছুই কিন্তু অর্গানন অফ মেডিসিন থেকে সংগৃহীত। অর্থাৎ আমরা অর্গানন অফ মেডিসিন পড়ে কোন কোন বিষয়গুলো জানব? আমরা অর্গানন অফ মেডিসিন, আমরা প্রথমে বলবো যে হোয়াট ইজ অর্গানন অফ মেডিসিন। অর্গানন মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথির ভিত্তি, মানে সংক্ষেপে বলা হয় যে হোমিওপ্যাথি সংবিধান। আপনারা জানেন সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে, রাষ্ট্র ব্যবস্থা তার কার্যক্রম পরিচালনা করে সেই দেশের সংবিধান মোতাবেক। আমাদের দেশে একটি সংবিধান আছে, বাবা সাহেব ডক্টর আম্বেদকর সেই সংবিধান রচনা করেছিলেন। সেই সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা আছে। একটা হচ্ছে কেন্দ্র শাসন ব্যবস্থা, একটা রাজ্য শাসন ব্যবস্থা। কোন শাসন ব্যবস্থা কিভাবে চলবে সেটার ডিরেকশন দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে আমাদের ভারতবর্ষের সংবিধানে। তেমনি হোমিওপ্যাথি কোন পথে চলবে, হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে দেওয়া হবে, কোন পটেন্সির ওষুধ কখন দেওয়া হবে, কিভাবে রিপিটেশন করা হবে, এবং তার শক্তি মাত্রা। গতদিন ক্লাসে নতুন কয়েকজন স্টুডেন্ট তারা জানতে চেয়েছিলেন যে শক্তি মাত্রা নিয়ে আলোচনা করার কথা। যদিও শক্তি ও মাত্রা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর হচ্ছে রিপিটেশন নিয়েও আমাদের অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলোও দেখে নিতে পারেন। তাহলে ওষুধের শক্তি, মাত্রা, রিপিটেশন, তা এই সমস্ত কিছুর নির্দেশ রয়েছে অর্গানন অফ মেডিসিনে। গতকাল নতুন স্টুডেন্টের মধ্যে আরও একজন প্রশ্ন করেছিলেন যে মায়াজম নিয়ে আলোচনা করতে। মায়াজম নিয়ে তো অবশ্যই আলোচনা করতে হবে। মায়াজম নিয়ে আমাদের বেশ কয়েকটি ক্লাসও হয়ে গেছে, ভিডিও আছে। যারা দেরিতে ভর্তি হয়েছেন তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া অর্গানন অফ মেডিসিনের যে আমরা যেহেতু অ্যাফ্রিজম হিসাবে ধরে ধরে ক্লাসগুলো শুরু করছি, এই অ্যাফ্রিজমের মধ্যে কি শেষের দিকে আপনারা মায়াজম সম্বন্ধে জানতে পারবেন, শক্তি মাত্রা সম্বন্ধে জানতে পারবেন। সেগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে নেই, সেগুলো
ওই 264 সেকশন অর্থাৎ অ্যাফোরিজমের পর থেকে বিভিন্ন রকম বিষয় আছে। শেষের দিকে আপনারা পাবেন একটি নতুন ধরনের জিনিস, তাকে বলা হয় হিউম্যান ম্যাগনেটিজম, ম্যাসমেরিজম। আপনারা ম্যাসমেরিজম নাম শুনেছেন, আমাদের অর্গানন অফ মেডিসিনের ম্যাসমেরিজম সম্বন্ধেও আলোচনা আছে। তারপরে হচ্ছে ক্রনিক মায়াজম। ক্রনিক মায়াজম নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা আছে। এছাড়া আমরা আরেকটা সাবজেক্ট আমাদের আছে ক্রনিক ডিজিজ। স্যামুয়েল হ্যানিম্যানের একটা বিখ্যাত বই ক্রনিক ডিজিজ, এই ক্রনিক ডিজিজ নিয়েও আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে। প্রাথমিক স্তরে আমরা কিন্তু ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করতে গেলে অনেকে বোধগম্য হবে না। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা যেটা শুরুতে বললাম যে হোমিওপ্যাথি শিখতে হলে, হোমিওপ্যাথিকে আয়ত্ত করতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আপনারা বাজারে বহু হোমিওপ্যাথি ডাক্তার দেখবেন যারা 2 টাকা 5 টাকার বাংলা বই কিনে হোমিওপ্যাথি ডাক্তারি করে। তারা অনেকেই জানে না অর্গানন অফ মেডিসিন বলে একটা সাবজেক্ট আছে। তা একটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের জ্ঞান ছাড়া হোমিওপ্যাথি শেখা সম্পূর্ণ অসম্ভব। Without knowledge of organon of medicine, it is quite impossible to learn homeopathy. হোমিওপ্যাথি শিখতে গেলে অর্গানন অফ মেডিসিনটা অবশ্যই জানতে হবে। অর্গানন অফ মেডিসিন না জানলে হোমিওপ্যাথি কিছু এবিসিডিও শেখা যাবে না। শুধু মেটেরিয়া মেডিকা পড়ে অর্গানন অফ শুধু মেটেরিয়া মেডিকা পড়ে হোমিওপ্যাথি শেখা যায় না। কারণ মেটেরিয়া মেডিকা পড়ে আপনি শুধুমাত্র তার লক্ষণগুলো সম্বন্ধে ধারণা হতে পারে, কিন্তু সেই ওষুধটা কিভাবে প্রয়োগ করতে হবে, কত পটেন্সি প্রয়োগ করতে হবে, কত ডোজ দিতে হবে, এবং সেটা রিপিটেশন কিভাবে করতে হবে, কোন ক্ষেত্রে আমরা কোন ওষুধটা দেব, আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু অনেক কিছু রয়েছে। তার হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে রয়েছে অ্যান্টিসিফিলিস্টিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিটিউবারকুলিক ড্রাগ, অ্যান্টিসোডিক ড্রাগ। সুতরাং আমরা অ্যান্টিসোডিক ড্রাগগুলোকে কীভাবে চিনব, মাইজেনিটিক ড্রাগগুলো চিনে তার ব্যবহার সম্পর্কে যে নির্দেশ থাকবে সেটা আমরা অর্গাননের জ্ঞান থেকে আরোহণ করে তবে সেটা আমরা প্রয়োগ করতে পারব। অর্গানন অফ মেডিসিন আর কি শেখাবে? ডোজ সম্বন্ধে শেখাবে। ডোজ বলতে কি বোঝায়? হ্যানিম্যানের আমলে আমরা জানি যে একটা ডোজ মানে হচ্ছে তার 1 মিমি একটা ডোজ। 1 মিমি বলতে হচ্ছে 1 ফোঁটা ওষুধ। আপনি যেভাবে ফোঁটা কাটেন না কেন, সেই 1 ফোঁটা ওষুধ 1 মিমির, বেশি হবে না কমও হবে না, একেবারে অ্যাকুরেট 1 মিমি তার ওয়েট হবে। তা এবার হচ্ছে হ্যানিম্যান পরবর্তীকালে বললেন যে সূক্ষ্ম মাত্রায় এবং সূক্ষ্ম ডোজ, যেটা কি মিনিমাম ডোজ, সেই মিনিমাম ডোজ ওষুধ দিলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনাটা থাকে না। আমরা জানি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তাহলে আমাদের ক্রুড মেডিসিন দিলে তার একটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়, যেটা প্রচণ্ড রকম ক্ষতিকর বিষয়। সেই মিনিমাম ডোজটা তাহলে আমরা কিভাবে দেব? তাহলে হ্যানিম্যানের সময় যেটা আমরা জানতাম সেটা হচ্ছে যে 1 মিমি হচ্ছে মিনিমাম ডোজ। এবার পরবর্তীকালে আমরা 6th এডিশনে গিয়ে দেখলাম যে ওই 1 মিমিকে অসংখ্যভাবে ভাগ করা যায়।
আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। কিভাবে আমরা ভাগ করব? সেটা হচ্ছে, দেখা যাচ্ছে পরীক্ষালব্ধ ফলে দেখা গেছে, অভিজ্ঞতা থেকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আমরা ওষুধকে অনেক সময় গ্লোবিলসে মেডিকেট করি। গ্লোবিলসে মেডিকেট করি, তাহলে এক ফোঁটা ওষুধ দিয়ে আমরা অসংখ্য গ্লোবিলসকে মেডিকেট করতে পারি। তাহলে আমরা প্রথমে ব্যবহার করেছি 20 নাম্বার গ্লোবিলস, 30 নাম্বার গ্লোবিলস, 40 নাম্বার গ্লোবিলস, বিভিন্ন নাম্বারের গ্লোবিলস আমরা ব্যবহার করেছি। তাহলে এক ফোঁটা ওষুধ দিয়ে অনেকগুলো গ্লোবিলসকে মেডিকেট করা হয়। তো অনেকগুলো, এবার পরবর্তীকালে আমরা 6th এডিশনে আরও দেখলাম যে 50 মিলিসিমাল পোটেন্সি সম্বন্ধে কিছু আলোচনা রয়েছে, এবং সম্পূর্ণ 6th এডিশনে 5th এডিশনের সম্পূর্ণ পরিবর্ধিত অবস্থায় হচ্ছে হ্যানিম্যানের লেখা অর্গানন অফ মেডিসিনের 6th এডিশন। 6th এডিশনে প্রথম বলা হলো 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধ সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হলো। এই 50 মিলিসিমাল পোটেন্সি, অনেকে 50 মিলিসিমাল পোটেন্সিকে নির্দেশ করে 01, 02, 03 এইভাবে, আবার কেউ M1, M2, M3 এই পর্যায়ক্রমে তারা ব্যবহার সাংকেতিক চিহ্ন দিয়ে থাকেন। তা এই 50 মিলিসিমাল পোটেন্সি কিন্তু কিভাবে ব্যবহার করা হয়? 50 মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করা হয় 10 নম্বর গ্লোবিলসে মেডিকেট করা হয়। 10 নম্বর গ্লোবিলসে মেডিকেট করা হয়, অর্থাৎ 10 নম্বর গ্লোবিলস, কয়েকশো গ্লোবিলস, 1 মিমি, আমরা বলেছিলাম মিনিমাম ডোজ হচ্ছে 1 মিমি। 1 মিমি ওষুধকে কয়েক হাজার 10 নম্বর গ্লোবিলসে মেডিকেট করা সম্ভব। এবার হচ্ছে সেটা শুধু একটা গ্লোবিলস দিলে হবে না, সেটাকে কি করতে হবে, আরও তাকে মিনিমাম ডোজে তৈরি করতে হবে। মিনিমাম ডোজে তৈরি করতে গেলে যেটা করা হয়, অ্যাজ পার ডিরেকশন অফ দ্য হোমিওপ্যাথি ফার্মাকোপি অফ ইন্ডিয়া, তার রুলস অনুযায়ী কি বলা হয়েছে যে 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা RS রেকটিফাইড স্পিরিট দিয়ে সেখানে একটি মাত্র গ্লোবিলস, 10 নম্বর গ্লোবিলস দেওয়া হবে, দিয়ে সেটাকে ইকুয়াল মোশন অ্যান্ড ইকুয়াল ডিরেকশনে সেক করতে হবে, সজোরে ঝাঁকি দিতে হবে। তাহলে সজোরে সমানতালে সজোরে ঝাঁকি দিলে সেই ওষুধটা তৈরি হলো। তাহলে আরও মিনিমাম হয়ে গেল আমাদের যে ওষুধ যেটা ছিল। আমরা প্রথমে বলেছিলাম মিনিমাম ডোজ বলতে 1 মিমি, সেই 1 মিমিকে আমরা গ্লোবিলসে মেডিকেট করে আরও মিনিমাম করে ফেললাম। সেই মিনিমামের মধ্যে 10 নম্বর গ্লোবিলস মানে একেবারে মিনিমাম, সেটাকে আবার 100 ml জলের মধ্যে ডাইলুট করে সেটাকে আরও মিনিমাম করলাম। তার মানে এই যে 50 মিলিসিমাল পোটেন্সি ওষুধগুলো, সেটা একেবারেই মিনিমাম হয়ে গেল। তাহলে মিনিমাম ওষুধের সুবিধাটা কি? মিনিমাম ওষুধের সুবিধা হচ্ছে তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার সৃষ্টি হয়। আমরা আগে বারবার আলোচনা করেছি, বস্তু যখন ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে রূপান্তরিত হয় তখন তার মধ্যে একটা শক্তির স্ফুরণ ঘটে। আমরা আধুনিক বিজ্ঞানে, যেটা ফিজিক্সের ভাষায় যেটা বলা হয়, যে বস্তু ভেঙে ভেঙে যখন ক্ষুদ্রতম অংশ তৈরি হয় তাকে বলা হয় অণু। অণুকে বিজ্ঞানীরা 20 শতাব্দীতে বলেছিলেন যে অণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা প্রমাণ করে দিলেন যে অণু ভেঙে পরমাণু করা হয়। পরমাণু হচ্ছে বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। কিন্তু তারপরেও বিজ্ঞানীরা আরও আবিষ্কার করে দেখলেন যে পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভেঙে কি হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তৈরি হয়। যখন
পরমাণু ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি হয়, তখন তার মধ্যে একটা বিস্ফোরণ ঘটে, অর্থাৎ বিরাট একটা শক্তির ডাইনামিক পাওয়ার সৃষ্টি হয়। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ এইভাবে তার বস্তুকে ক্ষুদ্রতম অংশে ভেঙে ভেঙে আরো ক্ষুদ্র একেবারে ক্ষুদ্রতম অংশে যখন নিয়ে যাওয়া হয়, তখন সেই বস্তুর শক্তির একটা স্ফুরণ ঘটে, অর্থাৎ তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়। যে ডাইনামিক পাওয়ার ইজ এ ইনভিজিবল পাওয়ার। আমরা অর্গানন অফ মেডিসিনে বলেছি কি, যে মেডিসিনাল পাওয়ার, হোমিওপ্যাথিক মেডিসিনাল পাওয়ার ইজ এ ইনভিজিবল পাওয়ার, একটা অদৃশ্য শক্তি, যে শক্তিটার মধ্যে রয়েছে একটা ডাইনামিক ফোর্স। আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে রোগ, স্বাস্থ্য অর্থাৎ কয়েকটি অদৃশ্য শক্তির সমন্বয় দেখতে পাই। রোগ আরোগ্য এর মধ্যে কয়েকটি অদৃশ্য শক্তির সমন্বয় দেখতে পাই। একটা হচ্ছে রোগ কেন হয় আর কিভাবে হয়। অ্যালোপ্যাথিক দৃষ্টিতে আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। অর্থাৎ মানুষের দেহের মধ্যে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো পরজীবী প্রবেশ করে, তখন রোগ সৃষ্টি করে তারা। এটা হচ্ছে যার মানে প্যাথোলজিক্যাল কারণ হিসাবে অ্যালোপ্যাথ ডাক্তাররা বা মডার্ন সায়েন্স অফ ট্রিটমেন্ট যেটা বলে থাকেন। কিন্তু হোমিওপ্যাথি ফিলোসফিটা আলাদাই, হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিটা আলাদা। হোমিওপ্যাথির দৃষ্টিতে স্যামুয়েল তার দীর্ঘদিনের গবেষণা থেকে যেটা আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে দেয়ার ইজ ইনভিজিবল পাওয়ার। মানুষের মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে। আমরা যদি অন্যভাবে বলি, যখন আপনারা আধ্যাত্মিক জগতে যারা থাকেন, যারা বিচরণ করেন বা আধ্যাত্মিক ভাবধারা যারা বিশ্বাসী, তাদের দৃষ্টিতে হচ্ছে মানুষের মধ্যে বা প্রাণীর মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে, তাকে তারা বলে আত্মা। আর স্যামুয়েল হ্যানিম্যান কি বলেছেন? স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে মানুষ যে দেহ মন পরিচালনা করে তাকে বলা হয়, সেটার কারণ মূল রুট কজ হচ্ছে there is some invisible power that called vital force. এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার কিডনি, এটা আমার রেকটাম, এটা আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবই আমার। এবার যদি আমি প্রশ্ন করি আমিটা কে, হুইজ আমিটা কে, তা আমি হচ্ছি, আধ্যাত্মিক জগতের মানুষরা বলবে আমি মানে হচ্ছে আমার আত্মা। আর হোমিওপ্যাথিক জগতের মানুষ যারা, তারা বলবে আমি হচ্ছে আমার ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সকে চোখে দেখা যায় না, কিন্তু সমস্ত দেহ মন পরিচালনা করে। তা দেহ মন পরিচালনা করে হচ্ছে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তির জন্যই আমার চলন শক্তি আছে, আমার বুদ্ধিবৃত্তি আছে, আমি কথা বলতে পারি, আমি হাঁটতে পারি, আমি চলতে পারি, আমি চিন্তা ভাবনা করতে পারি, আমি পড়াশোনা করতে পারি, আমি হাসতে পারি, আমি কাঁদতে পারি। এটা পরিচালনা করে যে, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে রোগ কিভাবে হয়? রোগ হচ্ছে বিভিন্ন মায়োজেনেটিক কারণে, এই যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তি আক্রান্ত হয়, অর্থাৎ ভাইটাল ফোর্স আক্রান্ত হলে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়ে। যদি রোগ শক্তিটা অত্যাধিক শক্তিশালী হয়, তখন কি হয়, সেই ভাইটাল ফোর্সকে একেবারে অকেজ করে ফেলে। তখন তার দেহ থেকে ভাইটাল ফোর্সের কোনো শক্তি থাকে না। তাকে আমরা কি বলি? তাকে বলি সেই ব্যক্তি মৃত ব্যক্তি, অর্থাৎ ডেথ।
অর্থাৎ ভাইটাল ফোর্সের ফাংশন যখন আর থাকবে না, তখন সেই ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তি, সে মারা গেল বলে আমরা মনে করি। আর ভাইটাল ফোর্স যদি শক্তিশালী হয়, তাহলে অটোমেটিকই দেহ থেকে তার রোগ নিরাময় হয়। আমরা জানি, আমরা যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া আছে। আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া দেহের মধ্যে প্রবেশ করছে, কিন্তু সবসময় আমরা কিন্তু অসুস্থ হই না, কারণ আমার জীবনী শক্তির মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সে দুর্বল হয়ে ওঠে, তখনই দেহের মধ্যে তার রোগ শক্তি প্রভাব বিস্তার করে। এই রোগ যখন দেহের মধ্যে প্রভাব বিস্তার করে, তখন হয় কি, আমরা বিভিন্ন রকমের তার লক্ষণ দেখা যায়। এই লক্ষণকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ আরবি, ফার্সি, ইংরেজি, বিভিন্ন রকম ভাষায় আমরা কথা বলি। তাহলে ভাষা সংজ্ঞাটা কি? ভাষা হচ্ছে আমার মনে ভাব প্রকাশ করার যে মাধ্যম, সেটা হচ্ছে ভাষা। তেমনি রোগের একটা ভাষা আছে। রোগের ভাষাটা কি? রোগের ভাষা হচ্ছে তার লক্ষণ। লক্ষণ দিয়ে সে প্রকাশ করে, তার রোগের ভাব প্রকাশ করে। তাকে সেই জন্য আমরা বলি সিমটমস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন, অথবা ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, অথবা ঘুরিয়ে আমরা বলতে পারি আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। জীবনী শক্তির যে আভ্যন্তরীণ গোলযোগ হয়েছে, যেটা আমরা চোখে দেখতে পাই না, তা প্রকাশ করে বিভিন্ন লক্ষণের মাধ্যমে। আমার গা ম্যাজ ম্যাজ করছে, আমার গা বমি বমি করছে, আমার লুজ মোশন হচ্ছে, আমার পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। আর কেন ইন্টারনাল ডিরেসমেন্ট হয়, কিসের জন্য হয়? অর্থাৎ জীবনে রোগ শক্তি নামক একটি শক্তি, সেই শক্তিটা অদৃশ্য শক্তি, তার প্রভাবে আমার ইন্টারনাল ডিরেসমেন্ট হয়েছে, আভ্যন্তরীণ গোলযোগ হয়েছে, তার প্রকাশ করে লক্ষণের মধ্যে দিয়ে। এই লক্ষণ হচ্ছে আমাদের, এই লক্ষণগুলি হচ্ছে আমাদের ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের যে গোলযোগ, সেই গোলযোগটা আমরা সিমটমসের মধ্যে দিয়ে প্রকাশ করি বা প্রকাশ হয়। এবার হচ্ছে, তাহলে আমরা দেখলাম জীবনী শক্তি একটা অদৃশ্য শক্তি, আর রোগ শক্তি একটা অদৃশ্য শক্তি। তাহলে দুটো অদৃশ্য শক্তি, তাহলে এই অদৃশ্য রোগ শক্তিকে নিরাময় যখন ভাইটাল ফোর্স আর তাকে রেজিস্ট করতে পারছে না, তখন তার একটা সাহায্য দরকার। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুজনই সমান সমান লড়াই হচ্ছে। তাহলে এইবার একটা আলাদা তৃতীয় শক্তি সেখান থেকে যদি সহযোগী হিসাবে আসে, তাহলে যে যার পক্ষে থাকবে সেই সহযোগী শক্তি, আমি ধরে নিলাম সেখানে রাষ্ট্রসংঘের কিছু সোলজার এলো, তারা এসে ভারতের পক্ষ নিল। তাহলে ভারতের পক্ষে ভারতীয় সৈন্য রইল, আর কি জাতিসংঘের সৈন্য রইল। তাহলে পাকিস্তান কি তার সঙ্গে পেরে উঠবে? পারবে না। সেই রকম ভাবে যখন জীবনী শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে, তখন রোগ শক্তিকে দূরীভূত করার জন্য আমাদের একটা তৃতীয় শক্তি
সাহায্য নিতে হবে, সেই শক্তিটার নাম হচ্ছে মেডিসিনাল ফোর্স। আমরা মডার্ন সায়েন্সে যে ওষুধগুলো দেখতে পাই, সেই মডার্ন সায়েন্সের ওষুধগুলো হচ্ছে ক্রুড মেডিসিন, আর হোমিওপ্যাথিক মেডিসিন যেটা, সেটা হচ্ছে ডাইনামিক পাওয়ার, ইনভিজিবল, অদৃশ্য শক্তি। এবার স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করতে পারেন, অদৃশ্য কি করে হয়? আমি অ্যাকোনাইট 30 দিলাম একটা শিশিতে, আমি ফোঁটা জিভের উপর ফোঁটা কেটে দিলাম কিংবা গ্লোরিলসে দিলাম, তাহলে এটা তো আমরা দেখতে পাই, চোখে দেখতে পাচ্ছি, 1 ফোঁটা ওষুধ পড়লো কি 5 ফোঁটা ওষুধ পড়লো, এটা দেখতে পাই। এখানে কিন্তু একটু বুঝতে হবে যে ওই যে অ্যাকোনাইট 30 আমি যেটা দিলাম, তার মধ্যে মেডিসিনাল প্রপার্টি কতটুকু আছে। তাহলে আমরা ফার্মেসি এবং অর্গানার অফ মেডিসিন থেকে যেটা জানি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ 3টে স্কেলে তৈরি হয়। প্রথম হচ্ছে অর্গানার মেডিসিন থেকেই কিন্তু আমরা ফার্মেসির জ্ঞানটা পেয়েছি। এবার পরবর্তীকালে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ফার্মেসি একটা আলাদা কোর্স করানো হয়, সেই জ্ঞানটা তারা পেয়েছে কিন্তু অর্গানার অফ মেডিসিন থেকে। অর্গানার অফ মেডিসিন পুস্তক থেকে কিন্তু ফার্মেসি জ্ঞানটা পেয়েছি। তাহলে সেখানে আমরা যে অ্যাকোনাইট 30 যেটা দিলাম, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, জিভের উপরে 1 ফোঁটা কি 2 ফোঁটা আমরা ফেললাম, সেটা কিন্তু দৃশ্যমান। কিন্তু আসলে কিন্তু সেটা দৃশ্যমান নয়। সেটা দৃশ্যমান নয় এই জন্য আমরা অর্গানার অফ মেডিসিন বা হোমিওপ্যাথিক দৃষ্টিতে যে ওষুধ তৈরি হয়, সে পদ্ধতিটা সম্বন্ধে যদি জানি, তাহলে বুঝতে পারবো যে সেটা কিন্তু ইনভিজিবল পাওয়ার। অর্থাৎ যে ওষুধটা আমরা ব্যবহার করছি, সেটা তৈরি হচ্ছে কিভাবে? 1:9 রেশিওতে অথবা 1:99 রেশিওতে অথবা 1:50,000 রেশিওতে। তাহলে আমরা যদি 1 ফোঁটা ক্রুড মেডিসিন দিই আর 9 ভাগ যদি অ্যালকোহল দিই, তাহলে হলো 1 পোটেন্সি তৈরি হলো। তাহলে এইভাবে পর্যায়ক্রমে ভাঙতে ভাঙতে যখন একটা হোমিওপ্যাথিক ওষুধ 30 পোটেন্সিতে মানে কনভার্ট করে, তখন কিন্তু তার মধ্যে আপনি কোনো ওষুধের অস্তিত্ব খুঁজে পাবেন না। আমরা জানি মাইক্রোস্কোপে অনেক সূক্ষ্ম জিনিস দেখা যায়, তা কোনো হোমিওপ্যাথিক ওষুধ 30 পোটেন্সি, পরীক্ষা প্রমাণ করা গেছে যে 6 পোটেন্সির পরে তার আর কোনো ওষুধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর 30 পোটেন্সি তো বিশাল ব্যাপার। তার সেখানে যে পৃথিবীর সর্বাধুনিক যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, সেই যন্ত্র দিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস ধরা পড়ে, কোনো বস্তু ধরা পড়ে, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ 30 পোটেন্সি অসম্ভব, তার ইলেকট্রো মাইক্রোস্কোপেও দেখা যায় না। সুতরাং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হোমিওপ্যাথিক ওষুধ মানে হায়ার পোটেন্সিতে কোনো ওষুধের অস্তিত্বই থাকে না। তাহলে কি সেটা? দ্যাট ইজ ইনভিজিবল ডাইনামিক পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তিটা হচ্ছে মাস্ট বি ডাইনামিক পাওয়ার, সেই অদৃশ্য শক্তি সেখানে কাজ করে। এবার এইটাকে যদি আমরা ক্রুডভাবে বেশি ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি অ্যাকোনাইট 30-কে 4-5 ফোঁটা করে দিই, তার ফলে কি হবে? তার মধ্যে একটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হবে, যেটা অনেক সময় ভাইটাল ফোর্স সহ্য করতে না পেরে মানুষ মারাও যেতে পারে। যারা অর্গানার অফ মেডিসিন সম্বন্ধে যাদের জ্ঞান নেই, আপনি লক্ষ্য করে দেখবেন বাজারে বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে, তারা লোয়ার পোটেন্সি তো দূরের কথা, হায়ার পোটেন্সি 1000, 10,000, 1 লাখ এই সমস্ত পাওয়ার ওষুধ রিপিটেড ডোজে দিয়ে থাকে।
কেন দিয়ে থাকে? যেহেতু তাদের এবিসিডি জ্ঞান নেই, হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা নেই, সেই জন্য তারা এইভাবে প্রয়োগ করে থাকে। অর্থাৎ তাদের কিন্তু অর্গানন অফ মেডিসিন পড়া নেই। অর্গানন অফ মেডিসিন পড়া নেই বলে তারা কিন্তু মানুষের চরমতম সর্বনাশ করে। একটা বাজারে একটা অপপ্রচার আছে যে হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, কোনো রিয়াকশন নেই। এবার আমি প্রশ্ন করব যে হোমিওপ্যাথি ওষুধে কি তাহলে অ্যাকশন আছে? হোমিওপ্যাথি ওষুধে কি রোগ সারে? আপনারা নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন যে হোমিওপ্যাথি ওষুধে রোগ সারে। হোমিওপ্যাথি ওষুধে যদি রোগ সারে, তাহলে নিউটনস থার্ড লতে কি বলেছেন? যার অ্যাকশন আছে তার রিয়াকশন আছে। নিউটনস যে থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা শক্তিরই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে হোমিওপ্যাথিক ওষুধের যদি রোগ সারে আমরা স্বীকার করি, তাহলে তার রিয়াকশনও আছে, তার অবশ্যই রিয়াকশন আছে। যার অ্যাকশন আছে, আমরা যদি মেনে নিই হোমিওপ্যাথি ওষুধের অ্যাকশন আছে, তাহলে তার রিয়াকশন আছে। তাহলে আমরা অর্গাননের জ্ঞান অর্জন না করে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে যাই, মানুষের মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি করব। আমরা মানুষের উপকার তো করতে পারবই না, বরং ক্ষতিটাই বেশি করব। এবার প্রশ্ন হচ্ছে, যেটা বাজারে প্রচলিত আছে যে আরে হোমিওপ্যাথিক ওষুধ বাচ্চাদের খাওয়ায়, মহিলাদের খাওয়ায়, হ্যাঁ, ওটা কোনো সাইড এফেক্ট নেই, রিয়াকশন নেই। আসলে তা নয়। বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের যে রিয়াকশনটা হয় সেটা তাৎক্ষণিকভাবে হয় না, খুব গভীর, যেহেতু ওটা ডাইনামিক মেডিসিন, খুব গভীর স্তরে গিয়ে ক্রিয়া করে, সুতরাং তার ক্ষতিটাও খুব গভীর স্তরে হয় এবং অনেক গভীরে তার ক্ষতিটা হয়। সেটা চর্মচক্ষে অনেক সময় দেখা যায় না, কিন্তু ক্ষতিটা মারাত্মকভাবে হয়। আমরা যদি স্বীকার করি যে ক্যান্সার রোগ সারে, ক্যান্সার একটা জটিল রোগ, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে যদি তার রিয়াকশন হয়, ডিপ অ্যাক্টিং রিয়াকশন যদি হয়, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর রকম ক্ষতি করে। ক্যান্সার যদিও সারে, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের রিয়াকশন হলে সেটা সারানো খুব দুরূহ ব্যাপার। সুতরাং আমাদের হালকাভাবে দেখলে হবে না। হোমিওপ্যাথিক ওষুধের আমরা মেনে নিয়েছি, সারা পৃথিবী মানছে, সারা পৃথিবী স্বীকার করছে হোমিওপ্যাথিক ওষুধের রোগ সারে। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধের যদি রোগ সারে, তাহলে তার ক্ষতি করার ক্ষমতাও আছে। আরেকটা বিষয় হচ্ছে, এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। কেন প্রত্যেকটা ওষুধের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে? কিভাবে বুঝবো, কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ প্রুভিং হয় কিভাবে। আপনারা পড়েছেন যে হোমিওপ্যাথিক ওষুধ ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে, যেটা আপনারা জানেন যে আমরা গতকালকেও আলোচনা করেছিলাম, হোয়াট ইজ ম্যাটেরিয়া মেডিকা। হোয়াট ইজ ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে মানুষের দেহে বা প্রাণীর দেহে কোনো ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো পাওয়া যায়, সেটাই হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে জানি, হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে জানি। এবার হচ্ছে দুটো ম্যাটেরিয়া মেডিকার সঙ্গে মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্যটা কি? অ্যালোপ্যাথিক মেডিসিন সেটা ব্যবহার করা হয় ক্রুড অবস্থাতে, এক। 2 নম্বর হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় ইতর প্রাণীর উপরে,
আমাদের বর্তমান গোটা পৃথিবীতে এই করোনা ভাইরাস নিয়ে যে গবেষণাগুলো চলছে, আপনারা নিশ্চয়ই যারা পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইন্টারনেট সার্চ করছেন, তারা জানেন যে এই যে করোনা ভাইরাসের যে প্রতিষেধক অর্থাৎ ভ্যাকসিন নিয়ে যে গবেষণা, দীর্ঘদিন গবেষণা হলো, এগুলো কিন্তু তারা ইতর প্রাণীর উপরে প্রয়োগ করেছেন। কখনো বাদরের উপরে, কখনো গিনিপিগের উপরে, বিভিন্ন প্রাণীর উপরে প্রয়োগ করার পরে তারপরে যে ট্রায়ালগুলো হয়েছে, সে ট্রায়ালগুলো মানুষের উপরে হয়েছে। ব্যাপকভাবে মানুষের উপরে ট্রায়াল করার পরে যে রেজাল্টটা পাওয়া গেছে, যে সাকসেসফুল রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে তারা বাজারে করোনা ভ্যাকসিনের ওষুধগুলো বাজারে ছেড়েছে। এবার হচ্ছে হোমিওপ্যাথিক প্রুভিংটা কিভাবে হয়। হোমিওপ্যাথি কখনোই কোনো ইতর প্রাণীর উপর কোনো প্রুভিং করা হয় না। হোমিওপ্যাথিক ড্রাগ প্রুভিং করা হয় হেলদি হিউম্যান বিইং এর উপরে। এবার কেন বললাম মৌলিক পার্থক্য আছে? মানুষের চিন্তা চেতনা অনেক উন্নত, তার সেন্সেশন সে প্রকাশ করতে পারে। তাহলে যখন ড্রাগ প্রুভিংগুলো করা হয়, তার ফিজিক্যাল, মেন্টাল সমস্ত লক্ষণগুলো সে বলতে পারে, সেগুলো লিপিবদ্ধ হয়। ড্রাগ প্রুভিং বিভিন্ন মানুষের উপরে, বিভিন্ন বয়সের উপরে, বিভিন্ন সেক্সের উপরে ড্রাগ প্রুভিংগুলো করা হয় এবং সেইটা বিভিন্ন ডোজে, বিভিন্ন কোয়ান্টিটিতে প্রয়োগ করার পরে যে সমস্ত লক্ষণগুলো ফুটে ওঠে, সেই সমস্ত লক্ষণগুলো বইতে লিপিবদ্ধ করা হয়, কোনো একটা রেকর্ড বুকে লিপিবদ্ধ করা হয়। এবার আমরা হোমিওপ্যাথিক মেডিকার যে রেপার্টরি দেখি, রেপার্টরি ইজ এ স্টোর অফ দ্য সিমটমস অফ হোমিওপ্যাথিক মেডিসিন। সেই রেপার্টরি ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি সেই মেডিসিন সিমটমসগুলো গ্রেডিং করা আছে বিভিন্ন গ্রেডে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এই গ্রেডিং করে দেওয়া আছে। তাহলে এই গ্রেডিংগুলো এলো কিভাবে? গ্রেডিংগুলো এলো ড্রাগ প্রুভিংয়ের সময় কত পার্সেন্ট লোকের উপরে কমন সিমটমসগুলো রয়েছে। 80% উপরে যখন কমন সিমটমস থাকে, সেই মেডিসিনগুলোকে বলা হয় ফার্স্ট গ্রেড মেডিসিন। তার নিচে যে সিমটমসগুলো, কমন মানুষের মধ্যে যে সিমটমসগুলো পাওয়া যায়, সেই সিমটমসগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড মেডিসিন। আর তার নিচে বিলো 30% মানুষের মধ্যে যে সিমটমসগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন। এইভাবে হোমিওপ্যাথিক ওষুধের যে গ্রেডিং করা হয়, সেই গ্রেডিংগুলো এইভাবে সিলেকশন করা হয়। তাহলে আমরা লক্ষ্য করছি যে অর্থাৎ কোন মেডিকেলটা উৎকৃষ্ট হবে, কোন মেটেরিয়া, হোমিওপ্যাথিক মেটেরিয়া উৎকৃষ্ট হবে না অ্যালোপ্যাথিক মেডিকেলটা উৎকৃষ্ট হবে? আমরা প্রথমে বলেছিলাম সাধারণ কমন সেন্সে যেটা বোঝা যায় যে ইতর প্রাণী তার মনে ভাব প্রকাশ করতে পারে না, তার সেন্সেশন সে প্রকাশ করতে পারে না, তার যে সমস্ত মানসিক বিক্রিয়া হয় সেগুলো সে প্রকাশ করতে পারে না। কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে যেহেতু হেলদি হিউম্যান বিইং এর উপরে প্রুভিং করা হয়, সুস্থ মানুষের দেহে প্রুভিং করা হয়, সুস্থ মানুষ কিন্তু সুস্থভাবে তার সমস্ত চরিত্রগত লক্ষণ, তার মানসিক লক্ষণ, তার সার্বদৈহিক লক্ষণ সে প্রকাশ করতে পারে। তাই হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকে হচ্ছে মোস্ট সাইন্টিফিক সিস্টেম, অর্থাৎ সর্বাধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে এটা ব্যবহার করা হয়।
এই হচ্ছে। তাহলে এইবার হচ্ছে যে আমরা একটা মানুষের দেহে তার রোগ শক্তি প্রবেশ করে তার ইন্টারনাল ডিরেসমেন্ট সৃষ্টি করেছে, তার বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা কি করব? আমরা তাকে তার দেহের মধ্যে একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ল। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক লতে আমরা তাকে তার দেহে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব। আমরা আগে বলেছিলাম যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তাহলে ডিজিজ প্রডিউস করব কিভাবে? আর্টিফিশিয়াল মেডিসিন দিয়ে তার দেহের মধ্যে একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব। এবং শুধু সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করলে হবে না, দ্যাট ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান দ্য ন্যাচারাল ডিজিজ। তার দেহের মধ্যে যে রোগটা সৃষ্টি হয়েছে সেই রোগটার চেয়ে তার আমরা যে ওষুধ দিয়ে যে রোগটা তৈরি করব, সিমিলার একটা রোগ তৈরি করব, সেই রোগটা মাস্ট বি স্ট্রঙ্গার। সেটা অবশ্যই ওই ন্যাচারাল ডিজিজ থেকে শক্তিশালী হতে হবে। তো ন্যাচারাল ডিজিজ থেকে শক্তিশালী হতে গেলে তাহলে আমরা কি করব? তার মধ্যে সেই ওষুধের মধ্যে একটা ডাইনামাইজেশন করব পটেন্টাইজেশনের মাধ্যমে। পটেন্টাইজ করলে ওষুধটা ডাইনামাইজেশন হয়। আমরা ডাইনামাইজেশন আমরা কিভাবে করি? হোমিওপ্যাথি মেডিসিন আমরা মানে ঘর্ষণ পদ্ধতিতে বা ঝাঁকুনি পদ্ধতিতে ডাইলুট করে আমরা পটেন্টাইজ করি। অর্থাৎ যে সমস্ত সলিড পদার্থ দিয়ে যে ওষুধ পটেন্টাইজ করা হয় তাকে বলা হয় টাইট্রেশন, অর্থাৎ ঘর্ষণ পদ্ধতি। আর একটা হচ্ছে ডাইলিউশন পদ্ধতি। ডাইলিউশন করে আমরা তাকে পটেন্টাইজ করি। পটেন্টাইজ করার মানে হচ্ছে শক্তিকৃত করা। শক্তিকৃত করা মানে হচ্ছে তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার তৈরি করা। আর তাহলে আমার রোগীর ক্ষেত্রে যে রোগটা প্রবেশ করেছে, যে রোগটা বিক্রিয়া সৃষ্টি করেছে, তাকে দূরীভূত করার জন্য আমি কি করব? তার সমলক্ষণ দেখে, সিমিলার সিমটমস দেখে তার মধ্যে আমরা একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব। সেই ডিজিজটা মাস্ট বি স্ট্রঙ্গার দেন দ্য ন্যাচারাল ডিজিজ। ন্যাচারাল ডিজিজ থেকে সেই রোগটা শক্তিশালী হবে। তাহলে এই শক্তিশালীটা আমরা কিভাবে তৈরি করব? আমরা শক্তিটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। সেটা হচ্ছে তার পোটেন্সি বাড়িয়ে, যত বেশি পোটেন্সি বাড়াবো তার মধ্যে তত শক্তি হবে। এইটা আমরা কত শক্তিটাকে প্রয়োগ করব সেটা আমরা শিখব কোথা থেকে? অর্গান অফ মেডিসিন থেকে। গতকাল আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন আমরা কখন কোন পোটেন্সি ব্যবহার করব। ভাই, এত তাড়াতাড়ি ওটা আলোচনা করা যাবে না, কারণ ওটা 294, 95, 60, 65 পর সেকশনের পর থেকে আমরা তো এখনো 30 সূত্র পর্যন্ত এগোতে পারিনি। সুতরাং এখনই পোটেন্সি নিয়ে আলোচনা করব, এখনই মায়াজম নিয়ে আলোচনা করব, এটা হয় না। তবু আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি, পোটেন্সি সম্বন্ধে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। মায়াজম সম্বন্ধে আমরা অনেক অ্যাডভান্স আলোচনা করেছি, যেটা এখন আলোচনার বিষয় ছিল না, তবুও আমরা আলোচনা করেছি। মায়াজম সম্বন্ধে আমরা বেশ কয়েকটা ভিডিও করা আছে, বেশ কয়েকটা ক্লাস করা হয়েছে। তা এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। আর বাকি বিষয় যেটা হচ্ছে কতগুলো হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু কিছু ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণাগুলো আমাদের অ্যাজ এ হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমাদের সেই ভ্রান্ত ধারণাগুলো মানুষের মন থেকে একটু দূর করতে হবে। কি কি ভ্রান্ত ধারণা? 1 নম্বর ভ্রান্ত ধারণা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খুব ধীরে ধীরে কাজ হয়, সময় লাগে। এটা হোমিওপ্যাথিক ডাক্তারাই বলে, যার ফলে সাধারণ মানুষ বিশ্বাস করে যে হোমিওপ্যাথি এত তাড়াতাড়ি তো সারবে না, হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ হয়। কথাটা কি তাই? এটা কি সত্যি কথা? আদৌ সত্যি কথা নয়। কারণ
হোমিওপ্যাথি পৃথিবীর যত রকম চিকিৎসা পদ্ধতি আছে সবচেয়ে দ্রুততম কার্যকরী ওষুধ হচ্ছে হোমিওপ্যাথি। কেন? তার বিজ্ঞানটা কি? কোনো মানুষের কোনো ওষুধ ক্রিয়া করে কিভাবে সেটা আমাদের জানতে হবে। কোনো ওষুধের ক্রিয়াটা কিভাবে হয়? ক্রিয়াটা হয় অর্থাৎ আমাদের দেহে অসংখ্য সেন্সিটিভ নার্ভ আছে, প্রচুর পরিমাণে নার্ভ আছে হাতে পায়ে সমস্ত শরীরের খুব সেন্সিটিভ নার্ভগুলো। তার হেড অফিসটা কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আমাদের যে ব্রেনের মধ্যে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে তার হেডকোয়ার্টার। তাহলে ওষুধের ক্রিয়াটা হয় কখন, কিভাবে হয়? অর্থাৎ ওষুধের শক্তিটা, ক্রিয়াটা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছায় তখনই হচ্ছে ওষুধের ক্রিয়াটা হয়। তাহলে আমরা অ্যালোপ্যাথি দিয়ে শুরু করি। আমরা অ্যালোপ্যাথি একটা ট্যাবলেট খেলাম, একটা ক্যাপসুল খেলাম, কিংবা হাতে একটা ইঞ্জেকশন নিলাম। তাহলে কি হয় সেটাতে? প্রথম হচ্ছে আমরা যে ট্যাবলেট ক্যাপসুলটা খেলাম সেটা স্টোমাকে গেল, স্টোমাক থেকে ওটা অ্যাবজর্ব হয়ে সার্কুলেশন সিস্টেমের মধ্যে দিয়ে সারা শরীরে গিয়ে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায়। আর হোমিওপ্যাথিক ওষুধ, আমরা প্রথমে বলেছি হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ইনভিজিবল ডাইনামিক পাওয়ার। একটা অদৃশ্য শক্তি। হোমিওপ্যাথিক ওষুধ কোনো বস্তু না, এটা একটা অদৃশ্য শক্তি। আমরা সুগার অফ মিল্কের সঙ্গে ব্যবহার করি, জলের সঙ্গে ব্যবহার করি, অ্যালকোহলের সঙ্গে ব্যবহার করি। যেহেতু শক্তিকে ব্যবহার করতে গেলে তার একটা মাধ্যম দরকার। যেমন আমরা ইলেকট্রিফিকেশনে যে আলোটা পাই, যে পাখাটা চলে, সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। সেই বিদ্যুৎ শক্তিকে প্রবাহিত করার জন্য সেখানে ইলেকট্রিক ওয়্যার অর্থাৎ যে তারের মাধ্যমে সেই শক্তিটা প্রবাহিত হয়। তার একটা মাধ্যম দরকার। যে কোনো শক্তি অদৃশ্য থাকে, অদৃশ্য শক্তিকে ব্যবহার করতে গেলে তার একটা মাধ্যম দরকার। যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। সেই ডাইনামিক পাওয়ারটাকে ব্যবহার করতে গেলে একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমগুলো হচ্ছে ভেহিকেল, যাকে আমরা বলি নন মেডিসিনাল সাবস্টেন্স। এই নন মেডিসিনাল সাবস্টেন্স যেটা, সেটা দ্যাট মে বি alcohol, that may be sugar of milk, that may be globules, that may be any other things. তা আচ্ছা, আমাদের একটু বিরতি দিয়ে শুরু করতে হচ্ছে, একটু হেলথ ডক্টর দ্বিতীয় পর্ব।